হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আমরা পড়ব ভিসকোসিটির পার্ট 6। আশা করি যতদূর পড়া হয়েছে অনেকে কমপ্লিট করে নিয়েছো। যারা কমপ্লিট করবে আগে, যারা আগে ভালো পড়বে তারা আগে যাবে, সেটা বলার কিছু নেই, নতুন কিছু নয়। তো প্রত্যেকটা টপিকের পরে দেবে বইয়ে উদাহরণে অঙ্ক করা আছে, অবশ্যই সে অঙ্কগুলো করবে। উদাহরণ ফার্স্ট, তারপরে সেট 1 সেট 2। উদাহরণটা যদি করে থাকো, উদাহরণটা হচ্ছে কি সমস্ত টাইপের অঙ্কের একটা সমাহার বলতে পারো, যেটা করে দেওয়া আছে। আর তারপরে তুমি হাত দিবে সেট 1 সেট 2। তো উদাহরণটা অবশ্যই করবে। তো আজকে আমি পড়বো কি, যে বার্নলির অ্যাপ্লিকেশন, মানে বার্নলির থিওরামের যে অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে কি একটা ভেঞ্চুরিমিটার। ওর সাহায্যে কী করা হয়, একটা নলের মধ্যে যে তরল প্রবাহিত হয়, প্রতি সেকেন্ডে তরল প্রবাহের পরিমাণটা নির্ণয় করে। অর্থাৎ এক কথায় তরল প্রবাহের হার পরিমাপ করা হয় ভেঞ্চুরিমিটার সাহায্যে, বা বলবে কি যে যন্ত্রের সাহায্যে তরল প্রবাহের হার মাপা হয় তাকে বলা হয় ভেঞ্চুরিমিটার। বার্নলির থিওরামটা মনে আছে নিশ্চয়ই, বেগ শীর্ষ, চাপ শীর্ষ এবং উচ্চতা শীর্ষ সবসময় সমান। আর একটা কথা বলেছিলাম যে উচ্চতা শীর্ষ হচ্ছে কি, একটা গ্রাউন্ড যদি কোনো হরাইজেন্টাল থাকে, এই নলের মধ্যে দিয়ে নলের মধ্যে যাচ্ছে, এই নলের মধ্যে তরল প্রবাহিত হচ্ছে, তাহলে আমি এখানে যদি অ্যাক্সিস ড্র করি, তাহলে এখানে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, বিভিন্ন বিন্দুর জন্য যদি বার্নলের থিওরামটা অ্যাপ্লাই করি, তাহলে সবারই ক্ষেত্রে কি এই এইচ উচ্চতা শীর্ষটা কি সব সমান হবে। তাহলে হরাইজেন্টাল বা আনুভূমিক নলের ক্ষেত্রে উচ্চতা শীর্ষ সবসময় সমান হবে। আর একটা কী বলেছিলাম, যেখানে বেগ বেশি সেখানে চাপ কম। যখন ধারাবাহিকতার সমীকরণ সমীকরণ যখন পড়েছিলাম, তখন লেখা ছিল কি আলফা 1 v1 প্লাস ইকুয়াল টু আলফা 2 v2। এটা পড়েছিলাম, মনে আছে নিশ্চয়ই, ভরের সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত। তো সেক্ষেত্রে কী বলছিলাম, যে যেখানে বেগ বেশি সেখানে হচ্ছে কি, যেখানে ক্ষেত্রফল কম সেখানে বেগ বেশি, আর যেখানে ক্ষেত্রফল বেশি সেখানে বেগ কম। কারণ এটা কী বলেছিলাম, যে 2 গণিত 5 আর এগুলো কথা হবে 5 গণিত 2। তাহলে যেখানে হচ্ছে কি ক্ষেত্রফল কম বেগ বেশি, যেখানে ক্ষেত্রফল বেশি সেখানে বেগ কম। আবার হচ্ছে কি, যেখানে বেগ বেশি সেখানে চাপ কম হবে, আর যেখানে বেগ কম সেখানে চাপ বেশি হবে। ঠিক আছে। আর চাপ যদি বেশি হয়, তরলের উচ্চতাটা বেশি হবে। মানে সেখানে যদি একটা তরল, এটা এরকম যদি নল রেখে দেওয়া হয়, তাহলে সেই উচ্চতা, এই উচ্চতাটা কি, তরলের উচ্চতাটা কি নির্দেশ করবে, চাপের মানকে নির্দেশ করবে। ঠিক আছে। তো ধরুন এটা একটা ভেঞ্চুরিমিটার, এভাবে মানে অসম নল আছে প্রস্থচ্ছেদের। তাহলে এখানকার ক্ষেত্রফল হচ্ছে কত, আলফা 1, এখানে বেগ হচ্ছে কত v1, এটা হচ্ছে কত আলফা 2, এটা হচ্ছে কত v2 বেগ। ঠিক আছে। তাহলে এখানে বেগ কোনটা বেশি, দেখো v1 গ্রেটার দেন কি, v1 গ্রেটার দেন v2, ঠিক লিখলাম না, কারণ যেখানে ক্ষেত্রফল বেশি সেখানে বেগ কম হবে। তাহলে ক্ষেত্রফল কোথায় বেশি, এখানে বেশি, তাহলে এখানে কী হবে, v2 গ্রেটার দেন v1। ঠিক আছে। তাহলে যেখানে বেগ বেশি সেখানে চাপ কী হবে, p1 গ্রেটার দেন p2 হবে কি না। তাহলে এর চাপ যদি এতটা উচ্চতার তরল দিয়ে নির্দেশ করা হয়, তাহলে এর চাপ কী হবে, তার থেকে কম হবে। ঠিক আছে। এবং এটার পার্থক্য ধরে নেব কত, এটার পার্থক্য মানে এটা হচ্ছে এইচ। তাহলে দেখো তো এই পয়েন্টের জন্য আর এই পয়েন্টের জন্য, এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, তাহলে এর জন্য কত উচ্চতা শীর্ষ আর এর জন্য উচ্চতা শীর্ষ কি সমান। তাহলে দুটো পয়েন্টের জন্য কী হবে, এদের জন্য উচ্চতা শীর্ষ সমান, উচ্চতা শীর্ষ সমান, কারণ এটা অনুভূমিক নল। ঠিক আছে। তাহলে কী লিখব, ভেঞ্চুরিমিটার কি, কোনো নলের মধ্যে, কোনো নলের মধ্যে তরল প্রবাহের হার পরিমাপের জন্য ভেঞ্চুরিমিটার
ব্যবহার করা হয় এরপর আমি কি করব এ এবং বিতে কি করব বার্নৌলি উপপাদ্য প্রয়োগ করে পাই অর্থাৎ লিখছি না ভাষা এ ও বি বিন্দুর জন্য বিন্দুতে বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করে পাই এখানে ধরুন না চাপের কত এর হচ্ছে P1 এর হচ্ছে কত P2 তাহলে এখানে কত আছে কত P1 মাইনাস P2 ইকুয়াল টু কত হবে H তরলের ঘনত্ব যদি রো হয় জি হবে কি না H যদি তরলের উচ্চতা হয় রো জি তরলের ঘনত্ব হয় তাহলে কত হবে H রো জি যেখানে রো হচ্ছে কি তরলের ঘনত্ব তাহলে কথা হবে এই বিন্দুতে কী লিখবো কত প্রথমে বেগ শীর্ষ তাহলে V1 স্কোয়ার বাই 2G প্লাস উচ্চতা শীর্ষ প্লাস কত চাপ শীর্ষ কত হবে P1 বাই রো জি সমান V2 তার হোল স্কোয়ার বাই 2G বেগ শীর্ষ প্লাস উচ্চতা শীর্ষ প্লাস কত হবে P2 বাই রো জি এবার কী বললাম দুটোর জন্য উচ্চতা শীর্ষ সমান তাহলে এই দুটো কী হবে ক্যান্সেল আউট হবে থাকবে পরে কি V1 স্কোয়ার বাই 2G মানে P1 স্কোয়ার বাই রো জি তাহলে আমি এক কাজ করি P1 P2টাকে এক কাছে লিখি আর V2টাকে অন্য কাছে লিখি তাহলে কী লিখবো এটা আমি P1 বাই রো জি মাইনাস P2 বাই রো জি সমান V2 বাই 2G মাইনাস V1 বাই 2G তাহলে কি আসছে এখানে P1 মাইনাস P2 বাই রো জি সমান V2 মাইনাস V1 বাই 2G হ্যাঁ জি কেটে দাও থাকলো পরে কি P1 মাইনাস P2 বাই রো সমান V2 মাইনাস V1 ইন্টু 2 এরপর হচ্ছে কি এক নম্বর সমীকরণ দাও P1 P2 সমান কত হবে P1 মাইনাস P2 সমান হচ্ছে কত H ইউনিট লিখছি ইউনিট দৈর্ঘ্যের তরল স্তম্ভের চাপের সমান আমাকে কি পার্থক্য বের করতে হবে তো তাহলে এটা হচ্ছে কত মোট চাপ এটা হচ্ছে P2 তাহলে এই দুটো পার্থক্য কত এই মানে এটা কী হবে এর চাপ P2 সমান কত হবে এতটা তলস্তম্ভের চাপ P1 বলতে কোনটা এতটা তলস্তম্ভের চাপ ঠিক আছে তাহলে পার্থক্য কত হচ্ছে শুধু এইটুকু পার্থক্য হয়েছে এইটুকু ঠিক আছে পার্থক্য হচ্ছে শুধুমাত্র এইটুকু তাহলে স্যার কত লিখবো এখানে অতএব কত লিখবো H রো জি বাই রো সমান আসছে কত V2 মাইনাস V1 বাই 2 দ্যাটস ইকুয়াল টু আবার সে চলে আসছে H G ইকুয়াল টু V2 মাইনাস V1 এটা 2 করে দিলাম এরপর দেখো এটা থেকে আমি V1 V2 মানটা পাচ্ছি না এরপর কী করবো ধারাবাহিকতার সমীকরণ ইউজ করব আবার আমরা জানি কি ধারাবাহিকতার সমীকরণ যাই আবার ধারাবাহিকতার সমীকরণ অনুযায়ী কত হবে α1 V1 ইকুয়াল টু α2 V2 ঠিক আছে এটা আমরা অ্যাপ্লাই করব আমরা কেন এটাকে ইউজ করব এখানে দেখো V1 মাইনাস V2 ইকুয়াল টু 2GH এসছে এই 2টাকে এখানে গুণ করে দিয়েছি
তাহলে এখানে একটা ইকুয়েশন এলো, তাহলে আমাকে V1 V2 মান যদি বের করতে হয় তাহলে আমাকে আরও একটা ইকুয়েশন লাগবে। আর সেটা কি আলফা V1 ইকুয়াল টু আলফা টু V2 এটা ইউজ করলাম। এখানে হচ্ছে কি আলফাও আমার গিভেন V1ও গিভেন, তাহলে নন রাশি, তাহলে এটাও নন রাশি এগুলো নন রাশি, তাই আমি দুটো সমীকরণ ইউজ করতে হচ্ছে। বোঝা গেল? দুটো সমীকরণ দুটো আননোন রাশি থাকলে দুটো সমীকরণ অবশ্যই লাগবে। তাহলে এখান থেকে পাচ্ছ কি দেখো তো, V2 ইকুয়াল টু পাচ্ছ কত, আলফা 1 বাই আলফা 2 বাই V1, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে এটা এখানে পুট করে দাও, তাহলে ফ্রম 2 and 3 কী হচ্ছে দেখো তো, তাহলে কত আসছে এখানে 2GH ইকুয়াল টু 2GH ইকুয়াল টু V2 কত আসছে, কোথায় গণ্ডগোল করলাম, এখানে ভি স্কোয়ার ছিল, এখানে ভি স্কোয়ারগুলো কোথায় উঠে গেল, ভি স্কোয়ার ভি স্কোয়ার ভি স্কোয়ার ভি স্কোয়ার ভি স্কোয়ার ভি স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এখানে মানটা পুট করো, তাহলে ভি স্কোয়ার আছে, তাহলে আলফা 1 স্কোয়ার বাই আলফা 2 তার হোল স্কোয়ার ইন্টু কত হবে V1 স্কোয়ার ইকুয়াল টু V1 স্কোয়ার। তাহলে এখান থেকে V1 এর মান কত পাচ্ছি, অতএব V1 স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি দেখো এখানে 2GH ডিভাইডেড বাই, কমন নাও, কমন নিলে কত আসছে দেখো তো এখানে আলফা 1 স্কোয়ার মাইনাস আলফা 2 তার হোল স্কোয়ার ডিভাইড বাই আলফা 1 স্কোয়ার আলফা 2 স্কোয়ার। অতএব কত পাচ্ছি দেখো V1 ইকুয়াল টু পাচ্ছি আলফা ইন্টু রুট ওভার অফ 2GH ডিভাইডেড বাই আলফা 1 স্কোয়ার মাইনাস আলফা 2 তার হোল স্কোয়ার। ঠিক সিমিলারলি কত V2 মান কত পাওয়া যাবে, অনুরূপে V2 ইকুয়াল টু পাওয়া যাবে কত, আলফা 1, শুধু চেঞ্জ হলো এটা রুট ওভার অফ 2GH ডিভাইডেড বাই আলফা 1 স্কোয়ার মাইনাস আলফা 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, রুটের ভেতরে কোনো সময় নেগেটিভ আসবে না, নেগেটিভ এলে সেটা ইমাজিনারি চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি V1 V2 মান পেয়ে গেলাম। এরপর কি তরল প্রবাহের হার কোনটা হবে, আলফা 1 V1 ইকুয়াল টু আলফা 2 VT, এখান থেকে পেয়ে যাবো মানটা। নোট করে নাও, এটা নোট করা হয়েছে। আমি এখানটা মুছছি, ভিডিওটা পজ করো, নোট করো। তাহলে তরল প্রবাহের হার কত হবে, তরল প্রবাহের হার সমান কত হবে, আলফা 1 V1 সমান কত হলো আলফা 2 V2। যে কোনো একটা ইকুয়েশনের মান বসাও, দেখো আসবে আলটিমেটলি কোনটা, আলফা 1 আলফা 2, ভেতরে কথা হচ্ছে 2GH ডিভাইড বাই আলফা 1 স্কোয়ার মাইনাস আলফা 2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে কি তরল প্রবাহের হারের মান। যে কোনো একটা ইকুয়েশনের মান বসালে দুটোর ক্ষেত্রেই একই আসবে, এটার ক্ষেত্রেও যা আসবে এটার ক্ষেত্রেও সে তাই আসবে। ঠিক আছে, নোট করে নাও। এরপর আমরা পুরো পিটর নল আরও কটা আছে, পয়সিলির ইকুয়েশন আছে, সেটা আমি করাবো হালকা করে, আর বাকিগুলো তোমরা রিডিং পড়বে। এরপর দেখো পিটর নল, সেটা কেমন, এখানেও হচ্ছে কি তরল প্রবাহের হার নির্ণয় করা হয়। কি করে, ধরুন এটা এখানে দুটো টিউব থাকে, এই একটা টিউব আর এই একটা টিউব, দুটো টিউব, ঠিক আছে, একই লেভেলে রাখা হয় এরকম। ঠিক আছে, এটা হচ্ছে এ, ধরুন এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা এ আর এটা হচ্ছে বি, এই দুটো একই লেভেল আছে। ঠিক আছে, এ আর বি বিন্দুর লেভেল কিন্তু একই। এটা হচ্ছে কি এক্স আর এটা হচ্ছে ওয়াই, আর হচ্ছে এক্স নল আর এক্স আর ওয়াই হচ্ছে নল। এরপর হচ্ছে দেখো
যদি তরলের প্রবাহটা যদি এইদিকে হয়, যদি বদ্ধ পাত্র রেখেছি আমি, বদ্ধ পাত্রে প্রবাহ হয় না, জাস্ট দেখানোর জন্যে জলটা কোথাও ধরে রাখতে হবে কোথাও, তাই তো। তো দেখো এখানে যেহেতু বাঁকানো আছে, তাহলে এখানে হচ্ছে কি এ বিন্দুতে বেগ কত, তাহলে এ বিন্দুতে বেগ হচ্ছে কত v1 তরলের। এখানে চাপ ধরবো কত, এখানে চাপ ধরে নেবে কত, চাপ p1। আর বি বিন্দুতে বেগ ধরছি না, আর চাপ সমান p2। এরপর দেখো কার চাপ বেশি হবে, কোনটা ক্ষেত্রে চাপ কম হবে। চাপ বেশি মানে কি তরল বেশি উঠবে, চাপ কম মানে কি তরল কম উঠবে। এরপর দেখো তো এখানে ফ্লো হচ্ছে, তাহলে এখানে যদি ফ্লো হয় এখানে বেগ থাকছে, তাহলে যেখানে বেগ বেশি সেখানে কী হবে, চাপ কম হবে। তাহলে এখানে কী বলো, তরলের বেগ বেশি হলো, চাপটা কম হবে না বেশি হবে, সেটা এখনও বলতে পারছি না, কারণ এই বিন্দুতে না দেখা পর্যন্ত। এখানে কী হচ্ছে দেখো, এটা হচ্ছে কি বাঁকানো, কেমন ঠিক এরকম বাঁকানো, তাহলে এখানে বেগটা কি থাকবে, এখানে সাথে বাধাপ্রাপ্ত হবে, তাহলে ভিটা কথা হবে 0 হয়ে যাবে, বেগ 0। তাহলে এখানে যে গতিশক্তি ছিল সেই গতিশক্তিটা কী হবে, চাপ শক্তিতে রূপান্তর হবে। তাহলে এখানে হচ্ছে কি যেহেতু বাঁকানো অংশ আছে সেই জন্য কী হবে, বি বিন্দুতে বেগ 0 হবে। ঠিক আছে, বি বিন্দুতে কত হবে, বেগ 0, কারণ কি বাঁকানো অংশের জন্যে, বাঁকানো অংশের জন্য তাহলে এখানে চাপটা কার বেশি হবে, p2 গ্রেটার দেন p1 হবে। কারণ কি বি বিন্দুতে তরলের গতিশক্তি চাপ শক্তিতে রূপান্তর হবে, চাপ শক্তিতে রূপান্তর হবে। তাহলে এর তরল যদি এতটা উঠে, তাহলে এর তরল উঠবে কতটা, আরও বেশি উঠবে, এতটা। ঠিক আছে, তাহলে উচ্চতা পার্থক্য কত হলো, এটা হচ্ছে উচ্চতার পার্থক্য এইটুকু h। তার মানে কত হবে, p2 মাইনাস p1 সমান হচ্ছে কত, h ইউনিট তরল স্তম্ভের চাপ সমান কথা হবে h রো জি। এরপর আমি কী করবো, এ বিন্দু আর বি বিন্দুতে বার্নৌলির থিওরাম লাগাবো পদ্ম। তাহলে এ ও বি বিন্দুতে বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করে পাই না, টুকে পাচ্ছি আমরা, তাই তো, আমরা এটা টুকে দিচ্ছি বই থেকে। এটা ব্যাপার, তুমি বইয়ে পড়বে খাতাতে টুকে দেবে, কিন্তু যেমন লেখা আছে সেভাবে টুকবে। তো ব্যাপারটা হচ্ছে এখানে কি বলেছি দেখো, এটার সাহায্যে কী করা হয়, তল প্রবাহের হার নির্ণয় করা হয়, ভেঞ্চুরিমিটারের সাহায্যেও তল প্রবাহের হার নির্ণয় করা হয়। তাহলে এখানে দেখো এ আর বি বিন্দু একই লেভেল আছে, তাহলে উচ্চতা শীর্ষ কী হবে, দুটোর জন্য সমান। তাহলে এদের জন্য কি উচ্চতা শীর্ষ সমান, তাহলে এখানে এ আর লিখে তাহলে কত হবে, v1 স্কোয়ার বাই 2g প্লাস উচ্চতা শীর্ষ প্লাস, এটাকে এইচ হেড দিয়ে দিই, ঠিক আছে, এইচ দিয়ে দিলাম, এইচ প্লাস এটাকে এইচ ড্যাশ প্লাস কত হবে, p1 বাই রো জি সমান v2 স্কোয়ার বাই 2g প্লাস এইচ ডবল ড্যাশ প্লাস p2 বাই রো জি। এবার এখানে দেখো তো কী হয়েছে, v1 স্কোয়ার বাই 2g থাকলো, v1 স্কোয়ার বাই 2g থাকলো, প্লাস এটাকে আমি এইচ ড্যাশই রাখলাম, প্লাস এটা কথা হলো p1 বাই রো জি, এটা কত হবে 0 প্লাস এইচ ড্যাশ, কারণ কত এইচ ড্যাশ ইকুয়াল টু এইচ ডাবল ড্যাশ, উচ্চতা শীর্ষ দুটোর জন্য সমান কত হবে, প্লাস p2 বাই রো জি। তাহলে এইগুলো কেটে যাবে, তাই না কি, এগুলো কেটে যাবে।
থাকলো পরে শুধু V1 V2 পড়ে থাকলো, সরি V1 পড়ে থাকলো, আর এটা একটা বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আসছে কত দেখো তো, এখানে এক্ষেত্রে আসছে V1 স্কোয়ার ডিভাইডেড বাই 2G সমান P2 মাইনাস P1 বাই রো জি। তাহলে কত আসছে V1 তার হোল স্কোয়ার বাই 2G, কত হবে গো H রো জি, লেখা আছে কত H রো জি বাই কত হলো রো জি মানে H, অতএব V1 ইকুয়াল টু আন্ডার রুট অফ 2GH। তাহলে তরল প্রবাহের হার কত হবে আলফা ইন্টু ভি, অতএব তরল প্রবাহের হার, তরল প্রবাহের হার কত হবে আলফা V1 মানে কত আলফা আন্ডার রুট অফ 2GH। ওখানে এসেছিল কেমন এরকম আলফা 1 2GH বাই আলফা 1 মাইনাস আলফা 2, মানে দুটো থাকলে কত হচ্ছে আলফা 1 মাইনাস আলফা 2, এখানে শুধু একটা সিঙ্গেল এসছে। ঠিক আছে, নোট করে নাও এটাও। এরপর দেখো আমরা পড়বো কি কয়েকটা ঘটনা, যেটা হচ্ছে কি অ্যাকশন অফ স্প্রেয়ার অর অ্যাটমাইজার, মানে গায়ে গন্ধ হলে জামাতে গন্ধ লাগলে কী হয় অনেক ছেলে বডি স্প্রে করে নেয়, ঠিক আছে, বা সেন্ট লাগিয়ে নেয়, স্প্রে সেন্ট, তাহলে সে স্প্রেটা কীভাবে হয়, একটা ম্যাগনাস ইফেক্ট বলবো। ঠিক আছে, আর হচ্ছে কি জাহাজের ডানা যেটা থাকে ফ্লাইটে, সেই ডানাটার আকৃতির জন্যে পাখির মতো হয়, সে উঠতে সাহায্য করে, সেগুলো একটু ব্যাখ্যা করব, আর বাকি যেগুলো আছে সেগুলো তোমরা পড়বে। তো প্রথম হচ্ছে কি স্প্রেয়ার, মানে শরীরে গন্ধ বা জামা কাপড়ের গন্ধ দূর করার জন্যে ব্যবহৃত কি ব্যবহৃত বলো তরল পদার্থ। বেশ, প্রথম হচ্ছে কি হেয়ার স্প্রে, ধরো না এটা তোমার হচ্ছে সেই তুমি যে বডি স্প্রেটা ইউজ করো সেই বডি স্প্রে বোতল, হায় রে এটা, এখানে কি থাকে একটা নলকে প্রবেশ করানো থাকে একদম নিচে পর্যন্ত। ঠিক আছে, এরকম এখানে এয়ার টাইট থাকলো, এটা নলের মুখ, মানে এটাকে ভেঙে আঁকছি, ঠিক এই মুখের এই প্রান্তে এখানে কি লাগানো থাকে একটা পিস্টন দেওয়া থাকে, পিস্টনের মতো। এখানে কি করা হয় ফোর্স অ্যাপ্লাই করে বায়ু প্রবাহ সৃষ্টি করা হয়। দেখবে ইঞ্জেকশনের সিরিঞ্জগুলোতে এরকম করে দাববে, সেখানে কী হবে বায়ু প্রবাহ সৃষ্টি হবে। তাহলে এখানে কি করা হয় ফোর্স অ্যাপ্লাই করে এখানে বায়ু প্রবাহ সৃষ্টি করা হয়। তাহলে বায়ু প্রবাহ হলে কেমন হবে বায়ু প্রবাহটা, ঠিক এটা এরকম করে বের হয় বায়ু প্রবাহগুলো এরকম। তাহলে এরকম করে যখন বের করা হয় তখন নলের মুখটার কাছে কি হয় বায়ু প্রবাহের বেগ বেশি হয়। তাহলে এই পয়েন্টে কি হয় বায়ু প্রবাহের বেগ বেশি হয়, আর তখন কী হবে চাপ কী হবে কম হবে। ধরো না এই বিন্দুর চাপ হচ্ছে পি আউট আর ভিতরের চাপ হচ্ছে কত পি ইন। তাহলে যখনই এখানে বায়ু প্রবাহ সৃষ্টি করা হচ্ছে তাহলে প্রচণ্ড বেগের জন্য কী হবে চাপটা কমে গেল, তার জন্য কী হবে এই চাপটা কী মনে হবে তখন বেশি হবে। তখন সেক্ষেত্রে কী হবে যেহেতু পি আউট ডিক্রিজ করছে তাই কথা হবে পি ইন গ্রেটার দেন পি আউট হয়। কোন মুহূর্তে যেই মুহূর্তে আমরা সে দাবি সেই মুহূর্তে কী করা হয় এই জিনিসটা হয় ফোর্স অ্যাপ্লাই করতে হয় না, সেটা কী হয় সেটাই হচ্ছে পিস্টনের কাজ। তখন কি হবে এইদিকে তরল প্রবাহিত হবে, তরল এদিকে যাবে গিয়ে এখানে আসবে, যেই মুহূর্তে নলের কাছে বেরোতে যাবে এখানে কি আছে বাইরেতে বায়ু প্রবাহ আছে তার সাথে মিশে গিয়ে একদম ছিটিয়ে যাবে, মানে সূক্ষ্ম সূক্ষ্ম ভেঙে কণাতে ভেঙে গিয়ে গোটা শরীরে স্প্রে হবে। তাহলে তরলটা আমি বেরোয় নর্মালি বেরোয়, তাহলে এখানকার বায়ু প্রবাহের জন্য এর সাথে মিশে গিয়ে ভেঙে গিয়ে বের হয়। কেন বের হয় চাপ কমার জন্যে। কেন চাপ কম হয় এখানে বায়ু প্রবাহ সৃষ্টি হয় বলে চাপ কমে যায়। আর চাপ কমে যায় কোথা থেকে কমে ভিতরের থেকে কমে যায়, ফলে নল দিয়ে তরল বের হয় বা সেন্ট বের হয়। 2 নম্বর জিনিস এটা হচ্ছে ম্যাগনাস ইফেক্ট, একটা হলো এবার ম্যাগনাস ইফেক্ট।
স্পিন করা বল আর বিনা স্পিনের বল নিশ্চয় দেখেছো, সেটা হচ্ছে একটা 2 নাম্বার দিলাম, এটা 1 নাম্বার 2। ধরে নাও বায়ুপ্রবাহের দিক হচ্ছে কোনটা, এটা বায়ুপ্রবাহের দিক। একটা বলকে যদি উইদাউট স্পিন মানে স্পিন না করে ছোড়া হয়, উইদাউট স্পিন, স্পিন যদি ছোড়া হয় তাহলে কেমন হবে? এর কোনো স্পিন নাই, ঠিক আছে, এটা বল। তাহলে ধরো না বায়ুর লেভেল কল্পনা করলাম, তরলের যেমন বিভিন্ন ধাপ কল্পনা করেছিলাম ক্ষেত্রফলের, ঠিক কল্পনা করলে কেমন হবে? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি বলের গতি আর বায়ুপ্রবাহের বেগ হচ্ছে এদিকে। তাহলে কেমন হবে? ঠিক দুদিকে একই রকম সুষম হবে। যদি স্পিন করে দিই তাহলে কেমন হবে? দেখো স্পিন করলে কেমন হবে, উইথ স্পিন, উইথ স্পিন। ধরো না বলটাকে স্পিন করা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এভাবে স্পিন করা হচ্ছে। বায়ুপ্রবাহ কেমন হচ্ছিল? আমি এটাকে সিম্পলি এখন আঁকছি, এরকম আঁকলাম, তাহলে এদিকে বায়ুপ্রবাহ হচ্ছে, তাই তো? তাহলে দেখো এই জায়গাটাতে বলের স্পিন কেমন, এই জায়গাটাতে বলের স্পিন হচ্ছে এইদিকে, এখানে বলের স্পিন কেমন, এই দিক করে। তাহলে এখানে হচ্ছে কি দেখো, যেদিকে বায়ুপ্রবাহের বেগ সেদিকে হচ্ছে কি স্পিন, একই অভিমুখে। তাহলে এর অভিমুখ পরস্পর সমান, তাহলে এখানে কি হবে? বেগ বাড়বে কার? বায়ুপ্রবাহের বেগ বাড়বে। তাহলে বায়ুপ্রবাহের বেগ যদি বাড়ে চাপ কি হবে? কমবে। তাহলে চাপ কি হবে? কমবে। আর এই জায়গাটা দেখো, এখানে কি হচ্ছে, এদিকে হচ্ছে কি স্পিনের অভিমুখ আর এদিকে হচ্ছে কি বায়ুপ্রবাহের অভিমুখ, পরস্পর কি বিপরীতমুখী। তাহলে এখানে কি হবে? বায়ুপ্রবাহটাকে বাধা দেবে কি দেবে না? তাহলে বাধা দিলে কী হবে? এখানে বায়ুপ্রবাহের বেগ কমবে। আর বেগ কমলে কী হবে? চাপ কী হবে? চাপ বাড়বে। তাহলে চাপ যদি বেড়ে যায় তাহলে বায়ুপ্রবাহটা কোন দিকে যাবে? ওই দিকে যাবে না এদিকে আসবে? তাহলে কোন দিকে সরবে? নিচের দিকে সরে আসবে। আর এই চাপ কমলে কী হবে? কাছের দিকে চলে আসবে। তাহলে চাপ কমার জন্য কী হবে? এগুলো কাছের দিকে আসবে, আর এটা কী হবে? চাপ বাড়ার জন্য কী হবে? নিচের দিকে সরে যাবে, দূরের দিকে চলে যাবে। তাহলে কেমন ডাইরেকশন এটা হবে? ছবিটা কেমন হবে? ওপর দিকগুলো কী হবে? নিচের দিকে আসছে, মানে অনেকটা এরকম টাইপের হবে। ঠিক আছে, এটা হচ্ছে বলের স্পিন কোন দিকে আছে। এই বাসটা প্রতিদিন আমাকে ডিস্টার্ব করে, শুধু এখানেই হর্ন দেবে। বেশ, তাহলে এখানে কী হবে? চাপটা কমছে, দূরের দিকে সরে যাবে, এরকম সরে যাবে। ঠিক আছে, তাহলে এরকম হবে। তাহলে কী হবে? যেদিকে স্পিন করা হবে স্পিনের দিকে বলটাকে টার্ন নেবে। একটু কোনোরকম হলো, ছবিটাকে আঁকুন হবে, এরকম করে আঁকো। এরকম। তাহলে বলটি কী হবে? স্পিনের দিকে বলটি স্পিনের দিকে বাঁক নেবে। তাহলে ম্যাগনাস ইফেক্টটা কি? বলকে যখন স্পিন করে ছোড়া হয় তখন কি হয়?
তার একদিকে স্পিনের অভিমুখ এবং বায়ুপ্রবাহের অভিমুখ পরস্পর একই দিকে হওয়ার জন্যে কী হয়, বায়ুপ্রবাহের বেগ বৃদ্ধি পায়, ফলে চাপ কমে যায়। এবং অপর পাশে কী হয়, বায়ুপ্রবাহের বেগ এবং তার স্পিনের বেগ কী হয়, অভিমুখটা অপোজিট হওয়ার জন্য কী হয়, বেগে মানে বায়ুপ্রবাহের বেগ কমে যায়, ফলে চাপ বেশি হয়। ফলে কী হয়, বলটা স্পিনের অভিমুখে বেঁকে যায়। একে বলা হয় কি, ম্যাগনাস ইফেক্ট। ম্যাগনেটাস ইফেক্ট যদি কী বলা হয় ওইটুকুই লিখবে, সংক্ষেপে ছবিটা এঁকে দেবে। বোঝা গেল? তাহলে স্পিন করে কোনো বলকে ছড়লে কী হবে বললাম, যে স্পিনের অভিমুখে বায়ুপ্রবাহের বেগটা কী হয়, বৃদ্ধি পায়। ফলে মানে একদিকে কী হয়, বায়ুপ্রবাহ বৃদ্ধি পায়, সেদিকে চাপ কমে যায়। আর একদিকে কী হয়, বায়ুপ্রবাহের বেগটা হচ্ছে কি, এবং স্পিনের অভিমুখ পরস্পর বিপরীতমুখী হয়, বেগ কমে যায়, ফলে চাপ বৃদ্ধি পায়। ফলে কী হয়, বলটা স্পিনের অভিমুখের দিকে বেঁকে যায়। এটাকেই বলা হয় ম্যাগনেটাস ইফেক্ট। আরও আছে দেখবে বিমানের ডানা। বিমানের ডানা কেমন করা হয়, এরকম টাইপের করা হয়, উঁচু টাইপের প্রথমটা। তাহলে এরকম যদি উঁচু করা হয়, তাহলে এটা হচ্ছে গতি এদিকে। তাহলে এখানে কি হবে, ডানাটা ধরুন এরকম আছে, তাহলে এখানের দিকে বায়ুপ্রবাহটা কি বেশি হবে। তাহলে বায়ুপ্রবাহ এই নিচেরটা কী হবে, এখানে দেখো এটা সমান্তরাল আছে, তাহলে এখানে বায়ুপ্রবাহ বেগটা কত হবে, নর্মাল হবে, নর্মাল বা কম হবে। এখানে বাধা পাচ্ছে, ফলে বায়ুপ্রবাহ বেগটা কী হবে, ভিটা বেশি। তাহলে ভি যদি বেশি হয়, তাহলে ওপরে চাপ কম, চাপ কম, আর নিচে কি চাপ বেশি। তো নিচে চাপ বেশি মানে কি, তখন ওপরে ঠেলবে, তখন এটা কী করবে, ওপর দিয়ে তুলবে, তখন তাকে কী করবে, ওপর দিয়ে তুলবে। তাহলে এই আকৃতির জন্য কি হয়, ওপরের দিকে বায়ুপ্রবাহ বেশি হয় এবং নিচের দিকে বায়ুপ্রবাহের মানটা কম হয়। ফলে কী হয়, ওপরে চাপ কমে যায় এবং নিচের চাপ বেড়ে যায়, ফলে এটাকে ওপরে উঠতে সাহায্য করে। যেদিকে চাপ কমবে সেদিকে উঠবে। ঠিক অনুরূপে কেমন আছে, যে বাড়ির টিনের চাল যদি এখন করা থাকে, তাহলে এখানে কি হয়, বায়ুপ্রবাহের বেগটা কি হয়, বেশি হয়ে যায়। ঝড় হচ্ছে এদিকে, আর এটা ভেতরে বায়ুর চাপ, এটা হচ্ছে কি পি ইন, আর এটা হচ্ছে পি আউট। তখন কি হয়ে যায়, পি ইন গ্রেটার দেন পি আউট হয়ে যায়। ফলে কি হয়, চালগুলো উঠে যায়। ঝড়ের সময় কি হয়, এই চালগুলো মানে উড়ে চলে যায়। কী কারণে যায়, এখানে বায়ুপ্রবাহের বেগটা বেশি থাকার জন্যে এখানে চাপটা কমে যায়, আর ভেতরের চাপটা কি হয়, বেড়ে যায়, তখন মানে বৃদ্ধি পায় বলা ভুল, মানে এর সাপেক্ষে বেড়ে যায়। ফলে চাপ কমে যাওয়ার জন্য কি হবে, অ্যাকচুয়ালি হচ্ছে এর চাপ কমে যাওয়ার জন্যে পি ইন গ্রেটার দেন পি আউট হয়ে যায়, ফলে এটা চালটা উপড়ে যায়। যদি খুব ট্রেন গতিতে যায়, তখন ট্রেন এরকম খুব গতিতে যাচ্ছে ট্রেন, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তাহলে এখানে বায়ুপ্রবাহের বেগটা বেশি হবে, তাই চাপটা কমে যাবে, তখন এই দিকের চাপ বেশি হয়, এদিকে চাপটা হচ্ছে কত, পি সাইড হয়, আর এটা হচ্ছে কি পি ইন, এটা পি ইন দিলাম, তাহলে পি সাইড গ্রেটার দেন পি ইন হয়ে যায়। ফলে কি হয়, এই ব্যক্তি তখন এই ট্রেনের দিকে চলে যায় এদিকে, তখনই কী হবে, পটলডাঙ্গা। তাহলে গতিবেগ যখন ট্রেন যখন খুব গতিতে পেরিয়ে যাবে, তখন তার ধারে কাছে দাঁড়াবে না, কাছে দাঁড়াবে না। তখন কী হবে বললাম, বায়ুপ্রবাহের বেগ থাকার জন্য কি হয়, চাপ কমে যায় সেই মুহূর্তে, তখন তোমাকে ট্রেনের দিকে ঠেলে দেবে বায়ুপ্রবাহ। ঠিক আছে, তাহলে কখনো এরকম দাঁড়াবে না। এগুলো পড়বে, আরও বই আছে কয়েকটা রিডিং, পাশাপাশি দুটো নৌকা আছে, তা পতাকা পথ করে উড়ে কেন। ঠিক আছে, পতাকা কী হয়, যখন ফ্ল্যাগ, যে কোনো ফ্ল্যাগ, এই ফ্ল্যাগ যখন টাঙানো হয়, বায়ুপ্রবাহ দেয়, তখন কি হয়, দেবে এরকম এরকম পথ এরকম উড়ে। কেন উড়ে এরকম করে, কারণ কী হয়, বায়ুপ্রবাহ বেগের জন্য চাপটা কী হয়, অনবরত কমা বাড়া করে। চাপটা কমা, ধরনের এরকম আছে তো, এখানকার চাপ কমে গেল, এখানকার চাপ বেড়ে গেল, তখন সে এরকম ঠেলে দিল। মানে কি বলতে চাইছি, এটা পতাকা ধরে নাও, সিঙ্গেল লাইন, তো কোনো একটা মুহূর্তে গেল কি, এখানকার চাপটা এটা কমে গেল, ডিক্রিজ করলো, এখানকার চাপটা বেড়ে গেল, তখন কী হবে, চাপটা কমে গেল মানে কি, তখন এটা আকৃতি কেমন নিল, এরকম আকৃতি নিল। ঠিক আছে, তাহলে বায়ুপ্রবাহের জন্য কী হয়, পতাকার দুপাশে অনবরত চাপের পরিবর্তন হওয়ার জন্য কী হয়, পতাকা পথ করে ওড়ে। এই কটা রিডিং পড়বে। আমি এরপর যাবো কি, পয়সেলের ইকুয়েশন। এবার দেখো, সরু নলে তরল প্রবাহ, সেক্ষেত্রে কি, এটা পয়সেলের ইকুয়েশন, যদি তোমাদের বইয়ে নেই জাস্ট জেনে রাখবে, বেশি ক্যালকুলেশন আমি করব না। ধরুন আমি একটা সরু নল, স্যার বলছেন সরু নল, আর এত মোটা যদি নল হয় তো সে হাতি ঘোড়া সব পেরিয়ে যাবে, তাই তো। ধরো সরু নল, ঠিক আছে, বোঝানোর জন্য মোটা করে আঁকা হচ্ছে। এ ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ আর, ঠিক আছে, লেন্থ হচ্ছে এল, এখানকার চাপ হচ্ছে P1, এটা চাপ হচ্ছে P2, তরলের প্রবাহ হচ্ছে এদিকে কত, ভি বেগে।
তো নলের মধ্যে যখন যায় তরল তখন তার ভেলোসিটি প্রোফাইল কেমন হয় বা গতিবেগ পরিলেখ কেমন হয়, একদম এখানে কি হয় জিরো হয়, এখানেও জিরো হয়, নিয়ে ঠিক কী হয় অধিবৃত্তাকার হয়, মনে আছে নিশ্চয়ই। এটা কি তো নলের সংলগ্ন এলাকাতে কি হবে, কি হবে ভেলোসিটি একদম জিরো হবে, সবথেকে বেশি কোথায় হবে একদম সেন্টার পয়েন্টে হবে। এখানে কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো কী কী, সেই কন্ডিশনগুলো কী কী হলো দেখো, এখানে P1 আর P2, তাহলে এখানে হচ্ছে কি ধরি P1 গ্রেটার দেন P2, তাহলে একটা পার্থক্য থাকবে, তাহলে চাপের পার্থক্যজনিত বল কোনটা হবে P1 মাইনাস P2 গণিত আলফা, আলফা হচ্ছে কি ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল হচ্ছে কত, এটা কত হচ্ছে আলফা, আলফা ইকুয়াল টু পাই আর স্কোয়ার। ক্ষেত্রফল বল যেন সান্দ্রতা বলকে সান্দ্রতাজনিত বলকে বলতে এফ ইকুয়াল টু কত জানি আমরা নিউটনের সমীকরণ ইটা ইন্টু এ ডিভি ডিএক্স কে অতিক্রম করতে পারে, মানে কি ধরুন প্রবাহ হচ্ছে এইদিকে, তাহলে এইদিকে আছে কি সান্দ্র বল এফ, আর চাপজনিত বল হচ্ছে কোনটা এখানে P1 মাইনাস P2 ইন্টু আলফা, বাদ হচ্ছে কত পি আলফা। তাহলে এই দুটো কী হতে হবে পরস্পর, মানে এটা হতে হবে কি এফ লেস দেন পি আলফা হতে হবে, তবে কখনো কী হবে তরল প্রবাহিত হবে। কারণ এখানে যে চাপের পার্থক্য আছে সেই চাপের পার্থক্য যদি সান্দ্রতা বলকে অতিক্রমণ না করতে পারে তো সরু নলের মধ্যে তরল প্রবাহিত হবে না। তাহলে এই কন্ডিশনটা হতে হবে, কিন্তু আমরা কোনটা নেব, আমরা কন্ডিশন নেব কি দুটো সমান কন্ডিশন নেব, মানে কি এতে লব্ধি বলটা জিরো হতে হবে, এই কন্ডিশন আমরা ধরবো। 2 নম্বর কন্ডিশন কি, এখানে হচ্ছে কি তরল প্রবাহিত হবে সেটা হচ্ছে কি শান্ত প্রবাহ হতে হবে, শান্ত প্রবাহ হতে হবে, দেখুন ধারারেখ প্রবাহ হতে হবে, ধারারেখ প্রবাহ হতে হবে, ঠিক আছে। আর হচ্ছে কি এখানকার বেগ শূন্য হতে হবে, এখানকার বেগ শূন্য হতে হবে, আর তরলের কোনো এই দিক বরাবর বেগ থাকবে না, এই দিক বরাবর কোনো বেগ থাকবে না, মানে কি আরীয়ভাবে বা রেডিয়াল ভেলোসিটি থাকবে না, নো রেডিয়াল ভেলোসিটি। ঠিক আছে, এরকম কন্ডিশন কটা থাকতে হবে তবে কোনো তরল প্রবাহিত হবে। তো দেখো যদি আমরা ধরি কোন কন্ডিশনটা, যে মোট বল শূন্য ধরলাম, এফ প্লাস হচ্ছে কি পি আলফা ইকুয়াল টু শূন্য করলাম আমি এই কন্ডিশনটা ধরলাম, তোমাদের সমস্ত ইকুয়েশন দরকার নাই, কারণ কি এটা হচ্ছে কি সান্দ্রতা বল আর চাপজনিত বল শূন্য, মানে কি কত আসছে এখান থেকে দেখো এফ ইকুয়াল টু মাইনাস পি আলফা, এর অর্থ হচ্ছে কি যে এরা পরস্পর বিপরীতমুখী, মাইনাস চিহ্ন মানে হচ্ছে কি পরস্পর বিপরীতমুখী, তাই তো, এবং সমান। এফের মানটা কত, ইটা এ ডিভি ডিএক্স ইকুয়াল টু পি মাইনাস আলফা, এখানে আলফার মান কত হবে আর এর মান কত হবে, এরপর কী করবো আমরা ওই আলফা এর মান নেওয়ার জন্যে, এটা হচ্ছে একদম সেন্টার, এখানে একটা ক্ষুদ্র একটা গোল আর একটা চোঙ কল্পনা করে নেবো একই দৈর্ঘ্যের, ঠিক আছে একই দৈর্ঘ্যের কল্পনা করে নেবো, এটা মুছো এখানে, তাহলে এটা ব্যাসার্ধ কত, এটা হচ্ছে এক্স, তাহলে এখান থেকে কত হবে আলফা কত হয়ে যাবে, আলফা ইকুয়াল টু পাই এক্স স্কোয়ার, আর এখানে এর মান কোনটা হবে, এ বলতে কি যে তলটা কল্পনা করা হয়েছে এটা হবে কোনটা, ওই চোঙের বক্রতল, বোঝা গেল, চোঙের বক্রতলটা ওটা হবে, কারণ যখন চাপ বল প্রয়োগ করছে তখন কোথায় চাপজনিত বল এই ক্ষেত্রফলের মধ্যে প্রয়োগ করছে, আর সান্দ্রতা বল কোথায় কাজ করছে, এটা যদি সেই চোঙটা হয় এক্স ব্যাসার্ধের তাহলে এটা কী হবে এর চারি সারফেসে ক্রিয়া করছে, মানে এর গোটা সারফেসে ক্রিয়া করছে, তাহলে এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমার কাজে লাগবে, ঠিক আছে। চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি লিখেছি, বক্রতল তলের ক্ষেত্রফল,
আছে, যেখানে হচ্ছে এক্স হচ্ছে কি কল্পিত চোঙের ব্যাসার্ধ, এক্স হচ্ছে কি কল্পিত কল্পিত চোঙের ব্যাস, তাহলে কত আসছে এখানে দেখো মানটা বসাও, তাহলে ইটা এর মান কত হবে, তাহলে পার্শ্বতলে 2πr, তাহলে 2π এখানে এক্স, দৈর্ঘ্য কত গো, দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এল ইন্টু ডিভি ডিএক্স ইকুয়াল টু মাইনাস পি, আলফা বলতে কত পাই এক্স স্কোয়ার, আলফাটা প্রযুক্ত হচ্ছে কোনটা এই ক্ষেত্রফলের মধ্যে, আর ভেসকোসিটি প্রযুক্ত হচ্ছে কোনটা এই ক্ষেত্রফলের মধ্যে, কি হচ্ছে ভেসকোসিটি প্রয়োগ হচ্ছে। তাহলে এখান থেকে আসবে দেখবে এটাকে মাইনাস আছে, ডিভির মান কত বের করো, ডিভি ভি হচ্ছে কি এটা ডিভি ডিএক্সটা কী গো, ডিভি ডিএক্স ভেলোসিটি গ্রেডিয়েন্ট বেগের নতিমাত্রা, তার মানে কোনটা যে যত এইদিকে যাচ্ছি কিংবা বিভিন্ন তলের বেগ বিভিন্ন হয়, তো মানে ভেলোসিটি প্রোফাইলটা এরকম হয়, তার মানে কি কারো বেগ হচ্ছে একটা, কারো বেগ একটু বেশি হলো, কারো বেগ আরও বেশি হলো, কারো বেগ আরও বেশি হলো, তাহলে বিভিন্ন এর ক্ষেত্রে বিভিন্ন বেগ হচ্ছে, তাহলে এই লেভেল থেকে যত উপর দিয়ে যাচ্ছি বেগটা কী হারে পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে কি ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তাহলে দেখো তো এখানে এক্স এক্স কেটে দাও, তাহলে ডিভি কত থাকছে মাইনাস পি, এখানে পাই পাই কেটে গেল, মাইনাস পি এক্স ডিএক্স ডিভাইডেড বাই 2 η এল থাকবে, এটা দেখো তো পি এক্স 2 η এল, এরপর ইন্টিগ্রেশন করে দাও, তাহলে সমাকলন করে পাই ইন্টিগ্রেশন ডিভি এটা ভি ইকুয়াল টু আসবে ইন্টিগ্রেশন ডিভি মাইনাস পি 2 η এল ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। সব রাশিগুলো লিখেছি ঠিকঠাক দেখো তো, হ্যাঁ আপাতত মনে হচ্ছে আছে ঠিক। এরপর লিমিট নেব, কোথায় নেব, বেগের মানটা লিমিট নেব কোথায়, 0 থেকে ভি, 0 থেকে ভি, তাহলে বেগের মানটা 0 কোথায় জায়গা হবে, 0 হবে নলের প্রান্তে, হয় এখানে 0 হবে, না হয় এখানে 0 হবে, মিডলে বেগ সবসময় 0, তাহলে যদি এখানে যদি 0 হয় তাহলে এই দূরত্বটা কত গো, ব্যাসার্ধ আর, তাই নয় কি, তাহলে কত 0 আর, ভি কোথায় বেগ ধরেছি একদম কেন্দ্রে, বা এখানে দূরত্বে এখানে ধরা হয়েছে কত ভি বেগ, তাহলে এটা কত দূরত্ব এক্স দূরত্ব, তাহলে এক্স, তাহলে নলের একদম গায়ে বেগ হচ্ছে 0, তাই গায়ের দূরত্ব কত, এই সেন্টার থেকে গায়ের দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ আর, মানে এখান থেকে এইখানকার দূরত্ব হচ্ছে এখানে ভি ইকুয়াল টু 0, এটা হচ্ছে কত আর দূরত্বে, আর এখানে ভি নিয়েছি, ভি কোথায় এই জায়গাতে বেগ হচ্ছে ভি, তাহলে এখান থেকে দূরত্ব কত, এখানে ধরা আছে কত এক্স ধরা আছে, তাই এটা করা আছে 0 থেকে এক্স, এটা ইন্টিগ্রেশন করলে আসবে কত, ভি ইকুয়াল টু আসবে মাইনাস পি বাই 4 η এল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এই মাইনাসটাকে পরিবর্তন করলে আসবে কত, ভি ইকুয়াল টু পি বাই 4 η এল ইন্টু আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই সমীকরণটা মনে রাখবে তোমরা, ঠিক আছে। প্রথমেই দেখবে দেওয়া আছে, মনে থাকবে, তাহলে এটা হচ্ছে কি যে কোনো বিন্দুতে বেগের সমীকরণ, তাহলে কত দেখো তো, অ্যাট এক্স ইকুয়াল টু 0, তার মানে কোথায়, ঠিক এখানে, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, তাহলে কত হবে ভি ইকুয়াল টু কত হবে ভি ম্যাক্স, সেটা কত হবে মানটা, কারণ কি একদম এই পয়েন্টে সব থেকে কেন্দ্রে এখানে বেগ হচ্ছে সর্বোচ্চ, তাহলে এখানে কত হচ্ছে, এটা নল যদি হয় তাহলে এটা এখানে হচ্ছে কত এক্স ইকুয়াল টু 0, আর এখানে হচ্ছে কত এক্স ইকুয়াল টু আর, তাহলে ভি ম্যাক্স কত আসছে কত, পি আর স্কোয়ার বাই 4 η এল, আর অ্যাট এক্স ইকুয়াল টু আর ভি হচ্ছে কত ভি মিনিমাম, দ্যাটস ইকুয়াল টু কত 0, কোথায় 0
এই পয়েন্টে 0 হবে। তাহলে আমাকে এই ইকুয়েশনটা মনে রাখতে হবে যে নলের যে কোনো জায়গাতে যে কোনো দূরত্বে বেগের মান কত হবে সেটা এই ইকুয়েশন অনুযায়ী পরিবর্তন হবে। ঠিক আছে, নোট করো এটা। আরও দুটি ইকুয়েশন নোট লিখতে হবে। নোট করা হয়েছে, আমি ছবিটা মুছছি, একটুকু ক্লিয়ার করছি। তাহলে গড় বেগ কত হবে গো? গড় বেগ কত হবে? তাহলে এই দুটো যোগ বাই 2, তারপরে কত আসছে গড় বেগ ভি, এটাকে এইভাবে চিহ্নিত করলাম। কত আসছে এখানে পি আর স্কোয়ার ডিভাইড বাই খালি 4টা 8 হবে, 8 ইটা এল। এরপর আমরা বের করবো কি তরলের আয়তন, প্রবাহিত তরলের আয়তন, প্রবাহিত তরলের আয়তন। এটা করার জন্য কি করব, দেখো এখানে যেটা আছে কি এরকম এক্স ব্যাসার্ধে যে চোঙটা আছে কল্পনা করেছিলাম, কত ব্যাসার্ধ, এটা হচ্ছে কত বলেছি এক্স। এর ক্ষুদ্র দূরত্বে ডিএক্স মানে কি এখান থেকে সামান্য একটু বেশি, আর একটা চোঙ কল্পনা করে নেব, বুঝা গেল? মানে ঠিক হচ্ছে এর ওপরে আর একটা চোঙ হবে এরকম। কত এটা? এটা হচ্ছে ডিএক্স, মানে এটা দূরত্ব কত হবে এক্স প্লাস ডিএক্স। নিয়ে দেখব শুধু এই অংশটার মধ্যে ডিএক্স বেধের নলের মধ্যে কতটা প্রবাহিত হচ্ছে, তারপর ধরে ইন্টিগ্রেশন করে দেবো, বুঝা গেল? তাহলে শুধুমাত্র এইটুকু অংশের জন্য কতটা প্রবাহিত হচ্ছে দেখব, দেখার পরে ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে কতটা হবে এর ক্ষেত্রফল ইন্টু বেগ, সেটা সমান তো কী হবে এর মধ্যে প্রবাহিত তরলের আয়তন। তাহলে এখানে লিখে রাখছি কত, ডিএক্স বেধের নলের মধ্যে প্রবাহিত তরলের আয়তন ডি, এটা দেখো ভি, দেখো এই ভিটা আর এই ভিটা একটু পার্থক্য আছে, তোমরা আলাদা করে নেবে। আমি কিন্তু এটা একটু ঘুরিয়ে লিখেছি, এটা সিম্পলি লিখেছি। এটা ভিটা হচ্ছে আয়তন, সমান কত হবে ডিএক্স বেধের নলের ক্ষেত্রফল ইন্টু ভি। ভি বলতে কোনটা, এখানে যে বেগটা বেরোলো আমি এই বেগটাকে নিয়ে কাজ করব, এইটাকে নিয়ে। ঠিক আছে, ক্ষেত্রফল কত হবে গো? কত হচ্ছে এখানে পাই এক্স প্লাস ডিএক্স, আর এটা কিন্তু ডিএক্স, তাহলে কত হবে পাই এক্স প্লাস ডিএক্স তার হোল স্কোয়ার মাইনাস পাই এক্স স্কোয়ার ইন্টু ভি। কত আসবে দেখো কতটা, এটা দেখবে আসবে কত সমান, অর্থাৎ ডি ভি সমান পাই এক্স স্কোয়ার প্লাস 2 পাই এক্স ডিএক্স প্লাস ডিএক্স স্কোয়ার ইন্টু পাই মাইনাস পাই এক্স স্কোয়ার। এটা কেটে যাবে, আর এটা কী করবো, ডিএক্স যেহেতু ক্ষুদ্র তাই এটা কী করবো নগণ্য ধরবো, নগণ্য। ঠিক আছে, ইন্টু কত হলো ভি। তাহলে আলটিমেট এলো কত, এটা সমান মান বসাচ্ছে দেখো 2 পাই এক্স ডিএক্স ইন্টু ভি বলতে কোনটা, এটা P/4 ইটা এল, কত আসছে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এক কাজ করো, পাইটা যুক্ত হয়ে গেল, এখানে কাটছি কিছু কাটছে, হ্যাঁ এখানে কাটছি 2 কেটে গেল, তাহলে থাকছে কত পি পাই, এখানে 2 ইটা এল, ঠিক আছে এক্সটা গুণ করে দাও, তাহলে এক্স আর স্কোয়ার মাইনাস এক্সের কিউ। ঠিক আছে, এবার একে আবার ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করে কত আসবে, আমরা তলে আয়তন পেয়ে যাবো। তাহলে ইন্টিগ্রেশনটা কোথা থেকে করবো, 0 থেকে আর পর্যন্ত, কারণ কি সমস্ত ক্ষেত্রফলের মধ্যে কত যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে কি মোট ক্ষেত্রফল, তো 0 থেকে আর, অতএব ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিভি
0 থেকে r, কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই তো? থাকলে আমার কি একটু তোমাদের ইন্টিগ্রেশন তো অসুবিধা হবে বুঝতে, আমি ইন্টিগ্রেশন করবো না, কোনো চিন্তা নেই তোমাদের। ইন্টিগ্রেশন পি পাই টু ইটা এল, এখানে ডিএক্স হবে একটা ডিএক্স, তাহলে এক্স আর স্কোয়ার মাইনাস এক্সের কিউ ইন্টু ডিএক্স। ইন্টিগ্রেশনটা দরকার নাই, আমি ডাইরেক্ট অ্যান্সার লিখব। ঠিক আছে, এক্সের মান কত হবে 0 থেকে আর, এটা 0 থেকে ভি হয়ে গেল, 0 থেকে আর হয়ে গেল, অর্থাৎ কত হবে ভি ইকুয়াল টু, এটা 0 থেকে ভি হলে 0 থেকে আর হবে, কত হবে দেখবে পি পাই আর টু দি পাওয়ার 4 8 ইটা এল, এটা আসবে মান। ইন্টিগ্রেশনটা দরকার নাই, তোমরা শুধু মানটা মুখস্থ রাখলেই হবে, এইখানে এই কটা ইকুয়েশন মনে রাখলেই হবে। ঠিক আছে, এরপর এখানে কি বলা হয়, এটা হচ্ছে কি প্রবাহিত তরলের, তা সরু নলের মধ্যে, সরু নলের মধ্যে প্রবাহিত তরলের আয়তন। আমার কাছে কিছু অঙ্ক করা আছে, অঙ্ক বলতে বইয়ে করা আছে, দুটো একটা এক্সাম্পল আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো এই কোয়েশনগুলো দিয়ে, একটু প্র্যাকটিস করে নিও, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে আসতে পারে, তোমাদের 11 আসবে না, যারা 11 পড়ছে তাদের দরকার নেই অতটা। এটাকে কি বলা হয় দেখবে আবার, পরিবাহীর রোধ, আচ্ছা রোধ, প্রবাহীর রোধ, প্রবাহীর রোধ কোনটাকে বলা হয় 8 ইটা এল ডিভাইডেড বাই পাই আর টু দি পাওয়ার 4, এটাকে বলা হয় কি পরিবাহীর রোধ। কারণ হচ্ছে কি এই ভিটাকে লেখা হয় কেমন, ভি ইকুয়াল টু যদি পি বাই এটা লিখি 8 ইটা এল বাই পাই আর স্কোয়ার, তাহলে এটাকে বলবো কি পরিবাহী রোধ বলা হয় এটাকে, এই অংশটাকে। ঠিক আছে, তাহলে আয়তনটা কার উপরে, এটা কী করছে, এটার মান যত বৃদ্ধি হবে তত কি আয়তনটা কম হচ্ছে, আর এটার মান হ্রাস হলে আয়তনটা বেশি হচ্ছে। রোধ মানে কি বাধা, বাধা যত বেশি হবে তত কি হবে, তত আয়তন কমে যাবে, বাধা বেশি পেলে আয়তন কমবে, বাধা কম পেলে আয়তন বাড়বে, তাই নয় কি? তাহলে এটাকে বলা হয় কি রোধ, প্রবাহীর রোধ। ঠিক আছে, এটার মান কমলে ভির মান ইনক্রিজ করবে। এখানে P1 কী গো, P1 হচ্ছে কত P1 মাইনাস P2, মানে হচ্ছে কি নলের দুই প্রান্তে চাপের পার্থক্য, এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2। ঠিক আছে, আপাতত এই কোয়েশ্চেনগুলো মুখস্থ রাখবে, ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, আমি কয়েকটা অঙ্ক দিয়ে দেবো, ভালো থেকো।